প্রথম টেস্টের ওই বিপর্যয়ের পর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া যে সিংহের মতো ফিরে আসবে সেটা তো ধারণা করা গিয়েছিল, কিন্তু এই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের বিপর্যয়ের পর বাংলাদেশ যে দ্বিতীয় ইনিংসে ম্যাচের অমন বাঘের মতো ফিরে আসবে সেটা কি ধারণা করা গিয়েছিল? মিচেল স্টার্কের জবাব যে আমাদের শরীফুল ইসলাম হতে পারবেন ধারণা করা গিয়েছিল। স্টার্কের 6 উইকেটের আগুনের জবাব যে আগুন দিয়েই শরীফুল দিবেন ভাবা গিয়েছিল। হ্যাঁ, ম্যাচের প্রথম দিন শেষে এখনো বাংলাদেশ আমরা অনেকখানি পিছিয়ে রয়েছে। হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে যে মাত্র 64 রানে অল আউট হয়েছি এইটার কোনো এক্সকিউজই হতে পারে না, কিন্তু এরপরে শরীফুল তথা বাংলাদেশের বোলাররা ম্যাচে বাংলাদেশকে যেভাবে ফিরিয়েছেন সেইটা আসলে প্রশংসার দাবিদার নিঃসন্দেহে। অস্ট্রেলিয়া প্রথম দিন শেষ করেছে 8 উইকেটে 165 রানে, এখনো তারা 101 রানে এগিয়ে রয়েছে, শেষ 2টা উইকেট হাতে আছে। অবশ্যই ম্যাচের নাটাই অস্ট্রেলিয়ার হাতে, অবশ্যই সেকেন্ড টেস্টে খুবই শক্ত হাতে অস্ট্রেলিয়া এখন লাগামটা ধরে রেখেছে, কিন্তু বাংলাদেশের জন্য অবস্থাটা আরো কত খারাপই না হতে পারত। আমাদের ওরকম ভয়াবহ ব্যাটিং বিপর্যয়, যেটাও আসলে শেষে গিয়ে একটু ভালোই দেখাচ্ছে, ভদ্রস্ত দেখাচ্ছে, কেননা আমরা টেস্ট ক্রিকেট ইতিহাসের, অস্ট্রেলিয়ার মাটির টেস্ট ক্রিকেট ইতিহাসের, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেট ইতিহাসের, আমাদের নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সব কিছুরই সর্বনিম্ন রানে অল আউট হয়ে যাওয়ার একটা আশঙ্কার সামনে ছিলাম। শেষ পর্যন্ত 64টার আমি বলছি ভদ্রস্ত দেখাচ্ছে। তারপরেও কিন্তু ভাই ম্যাচ থেকে বাংলাদেশ প্রথম দিনই পুরোপুরি ছিটকে যেতে পারত, সেই পথেই অস্ট্রেলিয়া এগোচ্ছিল, কিন্তু সেটা হতে দেননি বাংলাদেশের শরীফুল ইসলাম। এই ম্যাচে একাদশে ঢুকে বাঘের বিক্রমে তিনি লড়াই করেছেন, চোখে চোখ রেখে আগুনের জবাব আগুন দিয়েই তিনি দিয়েছেন, এবং তাতে করেই ম্যাচে প্রথম দিন পর বাংলাদেশের একটুখানি স্বস্তি, একটুখানি না আমি বলবো ভাই, যেই সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন অনুযায়ী অনেকখানি আসলে স্বস্তি। এই যে প্রথম দিনের খেলাটা হলো সেইখানটাতে আসলে মোমেন্ট অফ দ্য ডে কোনটা, ওভারঅল সবকিছু মিলেই এই আলোচনাটা করছি। দেখেন, আমরা 64 রানে অল আউট হয়েছে, আমি বলেছি এটার কোনো এক্সকিউজই নেই। আমাদের 12 রানে প্রথম 5 উইকেট চলে গিয়েছিল, যেই 5টা উইকেটই তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তার প্রথম 22 বলে টেস্ট ক্রিকেট ইতিহাসে এর চেয়ে কম বলেও 5 উইকেট তুলে নেওয়ার রেকর্ড তার নিজেরই রয়েছে। 15 বলে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি নিয়েছিলেন। যখন আমরা 12 রানে 5 উইকেট হারিয়ে ফেললাম, তখন বাংলাদেশের সামনে কিন্তু সেই আশঙ্কার জায়গাটা ছিল যে আমরা না আসলে কত কমে অল রয়েছে, তো 64 পর্যন্ত আমরা যেতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সেই ব্যাটিং ইনিংসের জায়গাটাতে আমি আসি। আমি বললাম যে এরপরে আমাদের কামব্যাকটা দেখেন, অস্ট্রেলিয়া যে এইভাবে ফিরেছে সেইটাতে অনেকেই অবাক হননি, কিন্তু বাংলাদেশ যেইভাবে আমরা ফিরলাম 64তে অল আউট হয়ে যাওয়ার পর বল হাতে নিয়ে আমাদের যে প্রত্যাবর্তনটা, ধরেন শুরুতেই ম্যাট রেনশোর উইকেটটা তাসকিন আহমেদ তুলে নিলেন, স্লিপে তিনি ক্যাচ দিয়ে আউট হলেন। শরীফুল ইসলামকে বোলিংয়ে আনা হলো 8 ওভারে এবং এসেই তিনি 1 ওভারে 2টা উইকেট তুলে নিলেন। ব্যাক অফ লেন্থের বলটা ভেতরে ঢুকিয়েছিলেন ট্রাভিস হেডের, ইনসাইড এজ হয়ে প্লে ডাউন হয়ে তিনি আসলে বোল্ড হয়ে আউট হয়ে গেলেন। মার্নাস লাবুশনের লেগ স্ট্যাম্পের বলটাও তার থাই প্যাডে লেগে তিনি হচ্ছে কি স্ট্যাম্পে গিয়ে তিনি বোল্ড হয়ে গেলেন। শরীফুলের এই জোড়া উইকেট এবং তাসকিনের শুরুর উইকেটে কিন্তু আমরা 41 রানে অস্ট্রেলিয়ার 3 উইকেট তুলে নিলাম, 50 রানে 3 উইকেট নিয়ে তারা আসলে টি ব্রেকে যায়। কিন্তু ম্যাচের লাগাম তখনও অস্ট্রেলিয়ার কাছে প্রবলভাবে, এবং 4th উইকেট পার্টনারশিপে স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন যেভাবে ব্যাটিং করছিলেন তাতে মনে হচ্ছিল যে টেস্ট ম্যাচটা 5 দিনের, তবে প্রথম দিনেই এই ম্যাচের বিজয়ী দলের নাম লেখা হয়ে যাবে অস্ট্রেলিয়া। ওই 4th উইকেট পার্টনারশিপে তারা 77 রান জুড়ে দেন, এবং সেই সময় গিয়ে শরীফুলের ম্যাজিক আবারও বোলিংয়ে তাকে আবারও ফেরালেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ফার্স্ট স্পেলটা তিনি টি এর আগে পরে 5 ওভার করেছিলেন, এবং তারপরে যখন তাকে ফিরিয়েছেন ওই টি এর পরে, এবং ফিরে তিনি প্রথম ওভারে আবারও উইকেট, এবং সেটা বিগ ফিশ স্টিভেন স্মিথের, যাকে আউট করা যাবে বলে মনেই হচ্ছিল না। 42 রান তিনি করে ফেলেছিলেন অনায়াস স্বচ্ছন্দে, মানে পানির মধ্যে মাছ যেভাবে সাঁতার কাটে, ক্রিজের মধ্যে স্টিভেন স্মিথের রান করাটা ওই রকমই মনে হচ্ছিল। এবং সেইখানটাতে এসে শরীফুলের আরও একটা ইনকামিং যে ডেলিভারি, সেই ইনসুইংয়ে রং লাইনে খেলতে গিয়ে স্টিভেন স্মিথ পরাস্ত হলেন। তিনি ডিআরএস নিয়েছেন আম্পায়ারের এলবিডব্লিউ সিদ্ধান্তের বিপরীতে গিয়ে, কিন্তু দেখা গেছে সেটা আম্পায়ার্স কলে তিনি আউট হয়ে গেছেন। নিজেকে তিনি আনলাকি ভাববেন ভাই, আমাদের ইনিংসেও তো শান্তর ক্ষেত্রেও তাই হয়েছে, আম্পায়ার্স কলেই তিনি এইভাবে এলবিডব্লিউ হয়েছেন সেই আম্পায়ার কুমার ধর্মসেনার কলটাতে, ফলে অত
আনলাকি ভাবার কিছু নেই, কিন্তু এই যে শরীফুলের ব্রেক থ্রু, সেইটা বাংলাদেশের জন্য ভাই ভীষণ প্রয়োজন ছিল। তা না হলে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে পুরোপুরি ছুটে যাচ্ছিল। এরপরে 31-30 ওভার, প্রথম 30 ওভার মেহেদী হাসান মিরাজকে বোলিংয়ে দেওয়া হয়নি। 31 নম্বর ওভার একটা ওভারে এই দিন তিনি বোলিং করেছেন এবং বোলিংয়ে এসেই তিনি অ্যালেক্স ক্যারি তাকে মারতে গিয়েছেন এবং টপ এজ হয়ে তার উইকেটটা তুলে নিয়েছেন। শরীফুল ওই স্পেলেই আবার এক ওভারে যখন 2টা উইকেট তুলে নিলেন, বাউ ওয়েস্টারকে আরও একটা ভেতরে ঢোকা ইনসুইং বলটাতে বিট করে এলবিডব্লিউ করেছেন এবং প্যাট কামিন্সকে বাউন্সারে তিনি যখন হচ্ছে গিয়ে ক্যাচ দিয়ে আউট হতে বাধ্য করলেন, শরীফুল ইসলামের ইনিংসে 5 উইকেট হয়ে গেল। ইনফ্যাক্ট তারপরের ওভারটাতে তিনি আরও একটা উইকেট তুলে নিয়েছেন, মিচেল স্টার্ককে তিনি বোল্ড করেছেন। সো শরীফুলের অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেই তিনি 6 উইকেট নিয়ে নিলেন। প্রথম টেস্টে আমাদের হাসান মাহমুদ যেই কীর্তিটা করেছিলেন, এই টেস্টে ইবাদত হোসেনের জায়গায় একাদশে ঢুকে শরীফুল ইসলাম সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন। দিন শেষ করেছে অস্ট্রেলিয়া 8 উইকেটে 165 রানে। ক্যামেরন গ্রিন 50 পেরিয়ে নট আউট হয়েছেন, তার সঙ্গে নাথান লায়ন রয়েছেন। এখন আপনি দেখেন যে বাংলাদেশ যখন 64 রানে অল আউট হয়ে গিয়েছে, তারপরে যখন স্পেশালি অস্ট্রেলিয়ার ওই 4th উইকেট পার্টনারশিপে যখন 77 রান করে ফেলেছে স্টিভেন স্মিথ এবং ক্যামেরন গ্রিন, মনে হচ্ছিল না যে এই দিন অস্ট্রেলিয়া আসলে কোথায় নিয়ে শেষ করবে, সেখান থেকে ম্যাচে আর বাংলাদেশকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। সেই জায়গাটা থেকে আমাদের কি দুর্দান্ত কামব্যাকটা হলো এবং সেই কামব্যাকের অবশ্যই বড় কৃতিত্ব শরীফুল ইসলামের। অবশ্যই আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকেও ক্রেডিট দিতে হবে, স্পেশালি তার ফিল্ড প্লেসমেন্ট, স্পেশালি তার বোলিং চেঞ্জ। শরীফুলকে ফার্স্ট চেঞ্জে এনে উইকেট পেয়েছেন, জোড়া উইকেট। টিয়ের পরের সেশনে প্রথমে এনেই জোড়া উইকেট পেয়েছেন, মিরাজকে এক ওভার করেছেন, সেখানটাতে উইকেট পেয়েছেন, ফলে ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন্সিও এই জায়গাটাতেও হয়েছে। কিন্তু তারপরও প্রথম দিন শেষে আমরা পিছিয়ে আছি, বেশ খানিকটাই পিছিয়ে আছি, 101 রানে আমরা পিছিয়ে আছি এবং সেই পিছিয়ে থাকার দায় আমাদের ব্যাটসম্যানদের এবং কিছুটা আমাদের দুর্ভাগ্যের। দেখেন, আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে এই টেস্টটা বাংলাদেশের ভালো করতে হলে 2টা জিনিস করতে দিকে আসলে আমাদের পক্ষে আসতে হবে। একটা আমাদের হাতে নেই, আর একটা হাতে আছে। হাতে নেই কি, সেটা হচ্ছে গিয়ে টস বাংলাদেশ জিতলে আগে বোলিং করাটা গুরুত্বপূর্ণ বলেছিলাম, কিন্তু আমরা টস হেরে গেছি। অস্ট্রেলিয়া আগে বোলিং নিয়েছে, ফলে ওই জায়গাটাতে এটা আমাদের হাতে ছিল না। আর 2 নম্বর যেটা করার করণীয় ছিল, সেটা হচ্ছে কি আমাদের ব্যাটিংটা ভালো করতে হবে। বোলারদের উপরে আস্থা আছে, আমি কালকেই বলেছিলাম অবশ্যই আমাদের বোলাররা ভালো করছেন, ভালো করবেন। ব্যাটসম্যানরা কেমন করেন তার উপরে এই টেস্ট ম্যাচটা আসলে নির্ভর করছে। আমাদের ব্যাটসম্যানরা ওই জায়গাটাতে ফেল করেছেন, মিজারেবলি ফেল করেছেন। হ্যাঁ, এখানে মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেছেন, 12 রানে তিনি 5 উইকেট নিয়ে নিয়েছেন, একেবারে নিজের প্রথম 22 বলে 5 উইকেট নিয়ে নিয়েছেন। কিন্তু ভাই, টেস্ট ম্যাচ তো টেস্ট হবেই, সেই টেস্টে যদি, সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ ব্যাটসম্যানরা না হতে পারেন, তাহলে আসলে কি করণীয়? আমাদের এই যে প্রথম 5 জন ব্যাটসম্যান আউট হয়েছেন, সাদমান ইসলাম ইনিংসের একেবারে প্রথম ডেলিভারিটাতে তিনি মিড উইকেটে খেলতে গিয়ে এই আউটসাইড এজ নিয়ে তিনি আউট হয়ে গেলেন। তারপরে আমাদের এই প্রথম 5 ব্যাটসম্যানের কথা বলছিলাম, সেটার মধ্যে হচ্ছে গিয়ে সাদমান ইসলাম, তানজিদ হাসান, তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, এই 4 জনই 0 রানে আউট হয়েছেন। শুধুমাত্র মমিনুল 9 রান করেছেন এবং সেই 5 ব্যাটসম্যানের মধ্যে মিচেল স্টার্কের এই ফুলার লেন্থের বল চেস করতে গিয়ে আউট হয়েছেন তানজিদ হাসান, তামিম, মমিনুল হক। আমাদের এখানে লিটন কুমার দাস, তিনি হচ্ছে গিয়ে আগের বলটাতে লাইফ পেয়ে পরের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন। শুধুমাত্র শান্ত বলতে পারেন যে না, ঠিক আছে, একটু আনলাকি, ওই যে দেন এগেন স্টিভেন স্মিথের সঙ্গে একটু কাটাকাটি, যে আম্পায়ার্স কলে গিয়ে টানে আউট হয়েছেন। তো 12 রানে যখন আমরা 5 উইকেট হারিয়ে ফেলি, তখন মনে হচ্ছিল যে টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন রানের স্কোরটা নিয়ে বাংলাদেশ গড়ে ফেলে, যেটা 1955 সালে 26 রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে। 21 রানে যখন মুশফিকুর রহিমও আউট হয়ে গেলেন, এই 100 টেস্ট খেলার পরেও সেই যে ভেতরে ঢোকা বলেই তিনি বোল্ড হয়ে গেলেন। তখন মনে হচ্ছিল যে না, এখনো বাংলাদেশের পক্ষে সম্ভব। গত বছর কিন্তু এরকম একটা পরিস্থিতি ছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া কিন্তু ওই রেকর্ডটাকে থ্রেট করছিল। ফাইনালি গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ওই 26 পেরিয়ে 1 রানে গিয়ে 27 রানে অল আউট হয়েছিল। আমরা যখন 21 রানে 6 নাম্বার উইকেট হারিয়ে ফেললাম মুশফিকের, তখন মনে হচ্ছিল যে না, ওইটাও আসলে সম্ভব হলেও হতে পারে। যাই হোক, সেটা আর হয়নি। লাঞ্চ পর্যন্ত আমরা আর উইকেট হারাইনি, বিরাট কৃতিত্ব আমাদের। হচ্ছে গিয়ে 35 রানে 6 উইকেট নিয়ে আমরা গিয়েছি অস্ট্রেলিয়ার মাটিতে। মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন রানটা আমরা পেরোলাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বনিম্ন রানটাও আমরা পেরোলাম, যেটা 27 রান বললাম গত বছর ওয়েস্ট ইন্ডিজের। আর অস্ট্রেলিয়ার মাটিতে সর্বনিম্ন রান যেটা ছিল, সেটা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে 1932 সালে করেছিল 36 রান, সেইটাও আমরা পেরিয়ে গেলাম লাঞ্চের পরে। তবে লাঞ্চের পরে গিয়ে আমরা ওই যে দ্রুতই আরও 35 রানে 6 উইকেট থেকে 39 রানে 9 উইকেটে পরিণত হয়ে যায় এবং তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ নিজেদের সর্বনিম্ন রানটা অন্তত পক্ষে বোধহয় করেই ফেলছে, যেটা 2018 সালে 43 রানে আমরা অল আউট হয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজের। সেইটাও আমরা পেরিয়ে গেছি লাস্ট উইক